Hello dear students, Assalamu alaikum. How are you all? I hope all of you are fine. So dear students, today I am going to teach you a new topic, that is right form of verbs. This is actually for class 9 and 10 and it is in your grammar part, item number 4. Okay, now let's start discussing about the detail rules of right form of verbs. Okay, first rule, তোমরা সকলেই জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। যেসব ওয়ার্ডের শেষে সি অথবা সিএইচ, এস অথবা এসএইচ অথবা ডাবল এস অথবা ও, এক্স, জেড প্রভৃতি থাকে তাদের সাথে ইএস যুক্ত হয়। এছাড়াও সেন্টেন্সের মাঝে কিছু অ্যাডভার্ব রয়েছে, যেমন অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি ইত্যাদি অ্যাডভার্ব যদি থাকে। এছাড়াও ইউনিভার্সাল অথবা সায়েন্টিফিক ট্রুথ, যেমন চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই রুলসটা তোমরা সকলেই জানো। খুব সিম্পল একটি এক্সাম্পল দেখো, যে শি অলওয়েজ গোজ টু স্কুল অন ফুট। এখানে আমরা বুঝতেই পাচ্ছি যে অলওয়েজ শব্দটা থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেই সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদের ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়েছে। আর কোন শব্দগুলো শেষে ইএস যুক্ত হয় তোমরা অলরেডি সেটা জেনে গেছো। তো আশা করি এই রুলসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর রুলসে। কোনো সেন্টেন্সে যদি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, নাও, রাইট নাও ইত্যাদি থাকে তবে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তো এক্সাম্পল দেখো, যে দ্য প্রাইস অফ ডেইলি কমোডিটিজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে শব্দটি থাকার কারণে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে। সুতরাং এখানে বাকি যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ সেখানে সবগুলোতেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস ব্যবহার করেছি, অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, নাও, রাইট নাও ইত্যাদি এই ধরনের শব্দের শেষে সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করে থাকি। তো আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন চলে যাচ্ছি 3 নম্বর রুলসে। যেসব ওয়ার্ড দ্বারা অতীতকাল বা পাস্ট নির্দেশ করে, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, লং সিন্স, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে এবং লাস্ট যুক্ত যে কোনো শব্দ থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ V2 হবে। তোমরা এই রুলসটিও আশা করি সকলেই বুঝতে পেরেছো। এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং নেমড অশোক ইন বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছ ওয়ান্স আপন এ টাইম, এই ওয়ান্স আপন এ টাইম শব্দটি থাকার কারণে ভার্বটি হয়েছে পাস্ট ফর্মে। তো তোমরা সহজেই বিষয়টি মনে রাখবে যে এই সমস্ত কিছু নির্দিষ্ট শব্দ যেগুলো থাকলে আমরা বুঝবো যে বাক্যটি হবে ভার্বের পাস্ট ফর্মে। তো আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরের রুলসে। কোনো সেন্টেন্সে অলরেডি অথবা এভার অথবা জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, বাই দিস টাইম যদি প্রভৃতি ওয়ার্ডস থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? ক্যান ইউ রিমেম্বার দ্যাট? হ্যাঁ, সেটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং ভার্ব 3 হবে। তো এটা হচ্ছে সাধারণ রুলস। আর স্পেশালি ইউ শুড রিমেম্বার, ভেরি ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে হবে তোমাদের, যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা হ্যাভিং অথবা টু বি এই শব্দগুলোর পরে যদি ভার্ব চলে আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই জিনিসটা তোমরা খুব বিশেষ করে মনে রাখবে। এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, দ্য স্কুল হ্যাজ অলরেডি ক্লোজড ফর হেভি স্নোফল। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত অলরেডি একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেটির কারণে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তো পরের এক্সাম্পলটির দিকে লক্ষ্য করো, হ্যাভিং সিন দ্য নিউজ দ্য ম্যান স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্য স্ক্রিপ্ট।
তো এখানেও হ্যাভিং সিন যেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের একটি উদাহরণ, যে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপরে দ্য ওয়ার্ক ইজ টু বি ফিনিশড বাই দিস উইক, এখানেও দেখতে পাচ্ছ যে টু বি ফিনিশড অর্থাৎ টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, এখানে সেন্টেন্সটি প্যাসিভ মোডে বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে 4 নম্বর রুলসের বিষয়। আমার মনে হয় তোমরা এই রুলসটিও সহজেই বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 5 নম্বর রুলসে। দেখতেই পাচ্ছ যে কিছু নির্দিষ্ট শব্দ যেমন টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার অথবা দ্য ফলোয়িং ডে ইত্যাদি শব্দ থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, অর্থাৎ সেক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এই রূপে বসে। তো এক্সাম্পল দেখো যে হলিউড উইল রিলিজ দ্য ব্লকবাস্টার মুভি ইন দ্য নেক্সট উইক। তো এখানে দেখা যাচ্ছে যে নেক্সট উইক থাকার কারণে আমরা সেন্টেন্সটিতে ফিউচার ইনডিফিনিট টেন্সে করেছি। তো আশা করি এই রুলসটিও খুব সহজেই তোমরা বুঝতে পারবে। পরের রুলসটি খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, যে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই ধরনের যদি শব্দ থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হলে পরের সেন্টেন্সটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। অন্যদিকে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের সেন্টেন্সটি হয় পাস্ট পারফেক্ট টেন্স। বিষয়টি খুব সহজেই তোমরা মনে রাখতে পারো। সেক্ষেত্রে তোমরা সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই শব্দটিকে দুটি সেন্টেন্সের মাঝখানে রেখে যদি তোমরা চিন্তা করো যে সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর প্রথম অংশ কোন টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট, তাহলে পরবর্তী সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে যদি সিন্স অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে তোমরা যে বিষয়টি মনে রাখবে যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুটি শব্দের অর্থ যেটা বোঝায় যে যেন, যেমন আমরা এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি যে দ্য ম্যান স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অর্থাৎ লোকটি এমনভাবে কথা বলে যেন সে সব কিছুই জানতো। তাহলে এখানে অ্যাজ ইফটা যেটা দ্বারা মানে অ্যাজ ইফ দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেন। তো এই রুলসটি সহজেই তোমরা পরীক্ষায় সমাধান করতে পারবে যদি তোমরা এই স্ট্রাকচারটি, বিশেষ করে এই স্ট্রাকচারটি মনে রাখো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা এবার চলে যাচ্ছি পরের রুলসটিতে। এই রুলসটি একটি খুবই কমন রুলস, তোমরা ক্লাস 6, 7, 8 এই রুলসটি শিখেছো। সেটি হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্বের রুলস। সেটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু মডাল অক্সিলারি ভার্বের লিস্ট। এই লিস্টটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখা উচিত যে এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কেন এদিকে মডেল অক্সিলারি ভার্ব বলা হচ্ছে? যে এই সমস্ত অক্সিলারি ভার্বের পরে কখনোই ভার্বের কি হয় না, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না, যদিও সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক। অর্থাৎ এই সমস্ত মানে মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে সাধারণত মূল ভার্বের বেস ফর্ম হয়। তো এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, ইউ উড বেটার কাম ইন দ্য ইভিনিং। তো দেখতেই পাচ্ছ তোমার বরং সন্ধ্যায় আসা উচিত, তোমার বরং সন্ধ্যার দিকে আসাই ভালো। তো উড বেটারের পরে সাধারণত ভার্বের কি হলো, বেস ফর্ম হলো। কিং মিদাস হ্যাড টু রিপেন্ট ফর গোল্ডেন টাচ। এখানে দেখতে পাচ্ছ যে হ্যাড টুর পরে রিপেন্ট ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। কিন্তু দেখো এবার এখানে একটি কিন্তু রয়েছে, সেটা হচ্ছে উপরে মোডালসের পর যদি বি অথবা হ্যাভ থাকে তবে সেন্টেন্সটি প্যাসিভ মুডে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি সেন্টেন্সটি যদি কখনো প্যাসিভ মুডে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এদের পরে তোমার সাধারণত বি থাকে অথবা হ্যাভ থাকে এবং সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন দেয়ার টিচার শুড বি রেসপেক্টেড, দ্য ওয়ার্ক মাস্ট বি অ্যাকমপ্লিশড বাই দ্য নেক্সট উইক। তো এই সমস্ত সেন্টেন্সের বেলায় তোমাদের মনে রাখা উচিত যে মডেল অক্সিলারি ভার্বগুলো যদি প্যাসিভ মোডে থাকে তাহলে কিন্তু উপরের রুলসটি অ্যাপ্লাই হবে না এখানে। তো আশা করি তোমরা মডেল অক্সিলারি এই রুলসটি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। পরবর্তী রুলসের ব্যবহারটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আফটার এবং বিফোরের ব্যবহার। তোমরা দেখতে পাচ্ছ যে আফটার এবং বিফোরের যে রুলসটি সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বিফোরের প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার একইভাবে আফটারের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশটি হয় পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা এই রুলসটি সহজেই পরীক্ষায় সমাধান করতে পারো এভাবে যে তোমরা বিফোরের প্রথম অংশ কি আছে, যদি দেখো যে বিফোরের প্রথম অংশ
পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে বিফোরের প্রথম অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে বুঝতে হবে তোমাকে পরবর্তী টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। একইভাবে আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে বুঝতে হবে বাকি অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তো আমার মনে হয় তোমরা এই বিষয়টি খুব সহজেই মনে রাখতে পারবে। এবার আমরা যে রুলসটি নিয়ে আলোচনা করব, রুলস নাম্বার 9, সেটা হচ্ছে এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছ যে ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এভরি অফ দ্য, ওয়ান অফ দ্য, নান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, ওয়ান থার্ড অফ দ্য গ্রুপ অফ, দ্য কোয়ালিটি অফ। এই সমস্ত শব্দের পরে অ্যাকচুয়ালি নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। বিষয়টা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে এই সমস্ত শব্দের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। আমরা একটু এক্সাম্পল দিকে লক্ষ্য করি। নান অফ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ অ্যাসেম্বলিতে কোনো ছাত্রছাত্রী উপস্থিত নয়, অর্থাৎ নান অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কেউই উপস্থিত নয়। ঠিক আছে, তো এই জন্য নাউনটা যদিও প্লুরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। একইভাবে ওয়ান অফ দ্য প্লেয়ার্স হ্যাজ বিকাম ম্যান অফ দ্য ম্যাচ, অর্থাৎ প্লেয়ার্স অনেকগুলো প্লেয়ার্সের মধ্যে একজন প্লেয়ারের কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই জন্য নাউনটা যদিও প্লুরাল, ভার্বটা হয়েছে সিঙ্গুলার। এখানে মনে রাখার মতো আরেকটি সূত্র রয়েছে, এই বিষয়টা তোমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এ নাম্বার অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্বও প্লুরাল হয়, কিন্তু দ্য নাম্বার অফের পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। এই বিষয়টি অনেক সময় আমাদের স্টুডেন্টদের মধ্যে কনফিউজিং তৈরি করে। তো সেক্ষেত্রে তোমরা বিশেষভাবে মনে রাখবে এই সূত্রটা যে এ নাম্বার অফের সাথে সম্পর্ক হচ্ছে প্লুরালের, অর্থাৎ দুটোই প্লুরাল, কিন্তু দি নাম্বার অফের সাথে একটা প্লুরাল আর একটা সিঙ্গুলার, অর্থাৎ এই ক্ষেত্রে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। তো এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ, নাম্বার অফ টেররিস্ট হ্যাভ অ্যাটাকড ইন দ্য সিটি, অর্থাৎ এখানে অনেকগুলো টেররিস্টের মধ্যে অর্থাৎ এখানে এ নাম্বার অফ টেররিস্ট মানে এখানে একদল টেররিস্টকে বোঝানো হয়েছে। দি নাম্বার অফ টিচার্স হ্যাজ বয়কটেড দ্য মিটিং, এখানে দেখতেই পাচ্ছ যে দি নাম্বার অফ টিচার্স অর্থাৎ টিচারদের মধ্যে কিছু নির্দিষ্ট সংখ্যক টিচারকে মানে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট সংখ্যা বোঝানো হচ্ছে, এজন্য এখানে হ্যাজ ব্যবহৃত হয়েছে। তো আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাচ্ছি পরের রুলসটিতে। 10 নম্বর রুলসে দেখাচ্ছে যে সেন্টেন্সের শুরুতে কিছু যদি ওয়ার্ড যেমন এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং ইত্যাদি থাকে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। আবার একইভাবে সাম অথবা বোথ অথবা ফিউ, সেভারাল ইত্যাদি থাকে তাহলে কিন্তু ভার্ব প্লুরাল হয়। এক্সাম্পলগুলোর দিকে লক্ষ্য করো। নাথিং হ্যাজ হ্যাপেন্ড ইনসাইড দ্য বিল্ডিং, এখানে নাথিং থাকার কারণে ভার্বটা সিঙ্গুলার হলো, এই জন্য আমরা হ্যাজ ব্যবহার করলাম। আর এখানে এভরিওয়ান ইজ প্যানিক ফর সাডেন আর্থকুয়েক, এখানে এভরিওয়ান সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার। সেভারাল পিপল হ্যাভ বিন রেস্কিউড ডিউরিং দ্য সুনামি, এখানে সেভারাল শব্দটা প্লুরাল ইন্ডিকেট করে, এই জন্য ভার্বও প্লুরাল ব্যবহৃত হচ্ছে। তো এই রুলসগুলো তোমাদের মনে রাখা উচিত। আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাচ্ছি পরের রুলসটিতে। এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তবে সেকেন্ড বা দ্বিতীয় ভার্বটির সাথে ভার্বের আইএনজি যুক্ত করতে হয়। এটা তোমরা হয়তো অনেকেই জানো, বাট পরীক্ষার সময় সমাধান করতে গেলে তোমাদের অনেকেই মনে থাকে না। এছাড়াও কিছু ফ্রেজাল ভার্ব রয়েছে যেমন মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ওয়াট। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো শব্দের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তোমরা এই শব্দগুলো মনে রাখার চেষ্টা করবা, মুখস্থ রাখার চেষ্টা করবা। এক্সাম্পলগুলোর দিকে একটু লক্ষ্য করো যে দ্য ম্যান কুড নট হেল্প অফারিং সাম মানি টু দ্য পুয়ার বয়, এখানে দেখতেই পাচ্ছ যে কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি। দে ওয়ার সাকসিড ইন ডেভেলপিং আ নিউ প্রজেক্ট, সাকসিড ইন এটার পরেও ভার্বের সাথে আইএনজি। উইক স্টুডেন্টস আর অ্যাফ্রেড অফ অ্যাপিয়ারিং ইন দ্য এক্সাম, এখানে দেখতে পাচ্ছ অ্যাফ্রেড অফের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। দ্য পাইড পাইপার ওয়াজ চার্জড উইথ কিলিং চিলড্রেন, এখানে চার্জ টুতে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তার মানে কিছু কিছু ফ্রেজাল ভার্ব, অর্থাৎ এই ফ্রেজাল ভার্ব যেগুলো আছে এগুলো তোমাদের
মনে রাখতে হবে এই ফ্রেজাল ভার্বগুলোর পরে সবসময় আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আশা করি এই রুলসটিও তোমাদের বোধগম্য হয়েছে। রুলস নাম্বার 12। রুলস নাম্বার 12-এ মূলত প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা জানো যে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন রয়েছে যাদের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ ইন, অ্যাট, অন, অফ, উইথ, ফর, বাই, from, without, after, before, while, into, across, about, beyond, upon, against। তো এই শব্দগুলো এই প্রিপোজিশনগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো কিছু এক্সাম্পল দেখলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন চিলড্রেন আর ফন্ড অফ ওয়াচিং কার্টুনস। চিলড্রেন আর ফন্ড অফ ওয়াচিং কার্টুনস। ইউ ক্যান ডু ওয়েল উইদাউট লার্নিং ইংলিশ। পারিশা ইজ ইন্টারেস্টেড ইন লিসেনিং টু পপ মিউজিক। তো দেখা যাচ্ছে যে সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপোজিশনগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থাকি। তো রাইট ফর্ম ভার্বের রুলসগুলো সমাধান করার সময় তোমাদের বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এরপরে আমরা চলে যাচ্ছি 13 নম্বর রুলসে। 13 নম্বর রুলসটি খুব ইম্পর্টেন্ট, যে দেখতে পাচ্ছ যে কন্ডিশনালের ব্যবহার। কন্ডিশনালের ব্যবহারটি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় পরবর্তী সেন্টেন্সটি। মূলত কন্ডিশনাল রয়েছে আমাদের দুই ধরনের, একটি হচ্ছে রিয়াল কন্ডিশনাল আর একটি হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। অর্থাৎ যেগুলো বাস্তবসম্মত সেগুলো হচ্ছে রিয়াল কন্ডিশনাল, আর যে সমস্ত অবাস্তব বিষয় রয়েছে সেগুলো হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। তো প্রথম যে কন্ডিশনালটি রয়েছে সেটি মূলত রিয়াল কন্ডিশনালের অন্তর্ভুক্ত। অর্থাৎ রিয়াল কন্ডিশনালে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি যদি থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, ইফ ইউ ওয়ার্কস হার্ড হি উইল প্রসপার ইন লাইফ। এখানে দেখতেই পাচ্ছ যে ইফ ইউ ওয়ার্কস হার্ড এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই জন্য পরবর্তী সেন্টেন্সটি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হচ্ছে। এরপরে যেই কন্ডিশনালটি সেটি হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। যেমন ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত অংশটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী সেন্টেন্সের স্ট্রাকচারটি দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এক্সাম্পল দেখো, ইফ আই ওয়ার এ সুপারম্যান আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এই বাক্যটি দেখতে পাচ্ছ যে এখানে ওয়ার দ্বারা হতাম বোঝাচ্ছে, অর্থাৎ আমি যদি সুপারম্যান হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তাহলে এই বিষয়টা কিন্তু একটি অবাস্তব বিষয়, আর এই ধরনের আনরিয়াল কন্ডিশনাল ক্ষেত্রে আমাদের এই রুলসটি অ্যাপ্লাই করতে হবে। ইফ আই হ্যাড অ্যান এয়ারপ্লেন, আমার যদি একটি এয়ারোপ্লেন থাকতো, অর্থাৎ আমার যদি একটি প্লেন থাকতো, আই মাইট ভিজিট ডিফারেন্ট কান্ট্রিজ, আমি অবশ্যই বিভিন্ন দেশে ঘুরে বেড়াতাম। তাহলে এই বিষয়গুলো সবই হচ্ছে তোমার আনরিয়াল কন্ডিশনালের অন্তর্ভুক্ত। এরপরে যেটি দেখতে পাচ্ছ যে ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটির দ্বারাই সাবজেক্টে পড়ে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, ইফ আই হ্যাড স্টাডিড ওয়েল আই উড হ্যাভ অবটেইনড আ গুড রেজাল্ট। তাহলে ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত অংশের সাথে হ্যাড রয়েছে, তাই না? এটা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তাহলে বাকি যেই সেন্টেন্সটি রয়েছে সেটি হবে আই উড হ্যাভ অবটেইনড এ গুড রেজাল্ট। অর্থাৎ এখানে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো একটি বসিয়ে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। এই হচ্ছে ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে সেক্ষেত্রে। আবার একইভাবে যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে সম্পন্ন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ যে হ্যাড আই বিন এ প্রাইম মিনিস্টার, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তাহলে এই ক্ষেত্রে তোমাদের একটু বিশেষ করে মনে রাখা দরকার যে এই পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের দুই জায়গায় কিন্তু হ্যাড আছে। অনেক ক্ষেত্রেই স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে এখানে দেখতে পাচ্ছ যে ইফ আই হ্যাড, আবার এখানে হ্যাড আই বিন এ প্রাইম মিনিস্টার, ঠিক আছে, অথবা ইফ আই হ্যাড বিন সিন দ্য থিফ। এই দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? সেটা হচ্ছে যে এই হ্যাডটা পাস্ট ইনডিফিনিট টেন্সের হ্যাড, অর্থাৎ এরপরে কোনো ভার্বের ব্যবহার নেই, অর্থাৎ ভার্ব 3 নেই।
কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে হ্যাডের পরে ভার্ব 3 রয়েছে, এখানে হ্যাডের পরে ভার্ব 3 রয়েছে, এখানেও হ্যাডের পরে ভার্ব 3 রয়েছে। অর্থাৎ হ্যাডের পরে যদি ভার্ব 3 থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী হবে, আর যদি শুধু হ্যাড থাকে কোনো ভার্ব না থাকে তাহলে সেটা বুঝতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী হবে। আশা করি তোমরা এই বিষয়টাতে কনফিউজড হবে না এবং বিষয়টা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী রুলসটিতে। ওয়াইল এবং লেস্টের বিশেষ ব্যবহার। ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস পাস্ট ইনডিফিনিট, আর যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার লেস্টের পরে হয় সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম। আমরা একটু এক্সাম্পল দিকে ভালো করে লক্ষ্য করি। হোয়াইল ওয়াকিং, অর্থাৎ হোয়াইলের পরপরই যদি ভার্বের ব্যবহার চলে আসে তাহলে হোয়াইলের পরেই ভার্বটি হবে আইএনজি। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স আ বিউটিফুল ইয়েলো বার্ড, অর্থাৎ বাগানে হাঁটার সময় আমি একটি সুন্দর হলুদ পাখি দেখলাম। আবার একইভাবে হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, হোয়াইলের পরে যদি সাবজেক্ট চলে আসে তাহলে হোয়াইল যুক্ত এই সেন্টেন্সটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ বিউটিফুল ইয়েলো বার্ড, বাকি সেন্টেন্সটি ঠিকই থাকবে। আবার একইভাবে গেট রেডি সুন লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ লেস্টের ব্যবহার যদি থাকে তাহলে বুঝতে হবে এরপর অবশ্যই একটি শুডের ব্যবহার করতে হবে, এবং শুড ব্যবহার করলেই ভার্ব হবে প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা যে লেস্ট দ্বারা আসলে কী বোঝানো হয়। গেট রেডি সুন লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে দ্রুত রেডি হও, প্রস্তুত হও। হ্যাঁ, মানে আশঙ্কা হয় যে তুমি না আবার ট্রেনটা মিস করো, অর্থাৎ এখানে একটা আশঙ্কার কাজ করছে, সেক্ষেত্রে আমরা লেস্ট শব্দটা ব্যবহার করে থাকি। আশা করি এই রুলসটি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাচ্ছি 15 নম্বর রুলসে। 15 নম্বর রুলসে তোমরা দেখতে পাচ্ছ কিছু নির্দিষ্ট শব্দ রয়েছে, যেমন পপুলেশন, পাবলিক, ক্রাউড, আর্মি, কংগ্রেস, এরকম বেশ কিছু শব্দ রয়েছে। তোমাদের এই শব্দগুলো মনে রাখা উচিত। এই শব্দগুলোর পরে সাধারণত আমাদের ভার্ব কী হয়, সিঙ্গুলার হয়, অর্থাৎ এই শব্দগুলো কিন্তু অনেক সময় দেখতে প্লুরাল মনে হয়, কিন্তু এদের পরে ভার্ব আসলে সিঙ্গুলার হয়। যেমন দেখতেই পাচ্ছ, দ্য নিউজ ইজ অন লাইভ নাও, ম্যাথমেটিক্স ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আস। শব্দগুলো দেখতে কিন্তু প্লুরাল, তাই না, কিন্তু এদের পরে ভার্ব হয় সিঙ্গুলার। তো এই বিষয়টিও তোমাদের মুখস্থ রাখা উচিত। পরের রুলসটিতে দেখতে পাচ্ছ যে এখানে শব্দগুলো দেখতে আসলে প্লুরালি, যেমন পিপল, অ্যারিস্টোক্রেসি, নবিলিটি, ক্লার্জি, এই ধরনের বেশ কিছু স্পেসিফিক শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে সবসময় প্লুরাল ভার্ব হয়। তো তোমরা এই ভার্বগুলো মুখস্থ রাখবা, এই শব্দগুলো মুখস্থ রাখবা। যেমন ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য প্যাস্চার, এখানে ক্যাটেল কিন্তু দেখতে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু আসলে ক্যাটেল বলতে গবাদি পশু পাখিকে বোঝানো হচ্ছে, গবাদি পশু পাখি সকলকেই বোঝানো হচ্ছে, এই জন্য এটা ক্যাটেল শব্দটা আসলে প্লুরাল। আর প্লুরাল যদি হয় সাবজেক্ট তাহলে ভার্ব হবে প্লুরাল। তো আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পারছো। পরবর্তী যে এই রুলসটি দেখতে পাচ্ছ যে একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান গাণিতিক হিসাব বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ এগুলো সবই একই দৈর্ঘ্য বা একই পরিমাণ বা একই স্থান বোঝাচ্ছে। যেমন 50 মাইলস ইজ এ লং ওয়ে, এখানে 50 মাইল বোঝাচ্ছে। 50 মাইল এটা হচ্ছে একক, একটা ইউনিট, হ্যাঁ, একক। তো এখানে যদিও মাইলস আছে কিন্তু এটা আসলে 50 মাইল, সিঙ্গেল একটা ইউনিট হিসেবে বোঝানো হচ্ছে, এই জন্য ভার্ব এখানে ইজ হয়েছে। 2 + 2 = 4, দেখতে পাচ্ছ এখানে 2 + 2 আসলে 2 × 2 = 4 হয়, অর্থাৎ এখানে কিন্তু সিঙ্গেল একটা একক বোঝাচ্ছে, একই পরিমাণ বোঝাচ্ছে। 10 লিটার্স অফ মিল্ক, 10 লিটার দুধ, ঠিক আছে, যদিও এখানে লিটার্স প্লুরাল, কিন্তু 10 লিটার দুধ যখন একটা এককভাবে বোঝানো হচ্ছে তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হচ্ছে। আবার একইভাবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে একটা খাবার, যদিও ব্রেড আলাদা বাটার আলাদা, কিন্তু ব্রেড এবং বাটার কিন্তু আমরা একসাথেই খাই, তাই না, এটা একটা খাবার হিসেবেই ধরা হয়, সেই হিসাবে এটা ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। তো আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পারলে। এবার আমরা সর্বশেষ যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা গেট অথবা মেক। এই শব্দগুলো কখনো কখনো সেন্টেন্সে পজিটিভ ভার্ব হিসাবে কাজ করে,
পজিটিভ ভার্ব বলতে যেটা বোঝানো হয় যে নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, ঠিক আছে। তখন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো এখানে তোমরা নিচে লক্ষ্য করো, পজিটিভ হবার প্রধান শর্ত হলো পজিটিভ ভার্বের পরে অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন থাকবে, অর্থাৎ পজিটিভ ভার্বের পরে সাধারণত কোনো নাউন বা প্রোনাউন থাকে, যদি না থাকে তাহলে সেটা নর্মাল ভার্ব হবে, পজিটিভ ভার্ব নয়। এই বিষয়টা তোমরা একটু বিশেষভাবে লক্ষ্য করবা। একটু উদাহরণ দিকে লক্ষ্য করো, আই হ্যাড মাই ক্লথস ওয়াশড, এখানে হ্যাডের পরে দেখছো মাই ক্লথস, এটা একটা প্রোনাউন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অর্থাৎ নাউন বা প্রোনাউন থাকবে, তাই না। অর্থাৎ আমি আমার কাপড় চোপড় ধুয়ে ধৌত করে নিলাম, অর্থাৎ কাউকে দিয়ে আমি এখানে ধৌত করে নিলাম, বিষয়টা বোঝানো হচ্ছে, অর্থাৎ আমার কাজটা আমি অন্যকে দিয়ে করে নিলাম। দ্য বিজনেসম্যান গট হিজ কার রিপেয়ার্ড, ব্যবসায়ী লোকটি তার কারটিকে কী করলেন, মেরামত করে নিলেন। সে কিন্তু নিজে মেরামত করেনি, অন্যকে দিয়ে মেরামত করিয়ে নিয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কিছু নির্দিষ্ট ভার্বের ব্যবহার লক্ষ্য করছি, হ্যাঁ, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, মেক, এরা সাধারণত যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় পজিটিভ ভার্ব হিসেবে, তখন সাধারণত এই সমস্ত ভার্বের পরে মূল ভার্বটার কী হয়, পাস্ট পার্টিসিপল হয়। এই বিষয়ে তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে। তো আশা করি আজকে যে যতটুকু আলোচনা করলাম রাইট ফর্ম ভার্বসের রুলস নিয়ে, তোমরা আশা করি রুলসগুলো বাসায় প্র্যাকটিস করবে, প্রয়োজনে এই ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে, এবং কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার প্রশ্নগুলো আমাদেরকে পাঠাতে পারো, আমরা তোমাদেরকে প্রয়োজনীয় সাপোর্ট দিব। সো dear students, now complete all the board questions from your test papers using the rules of right form of verbs. So keep doing exercises. So dear students, till then, Allah Hafiz.